নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। বারটি হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8টা মতো। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, মানে প্রায় 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো 1 মে, তো সেই কারণে না ছেলের স্কুল ছুটি। ছেলের স্কুল পরপর 3 দিন ছুটি, শুক্র শনি। সেই কারণেই আজকে একটু লেট করে উঠতে পেরেছি, ছেলের ছুটি থাকার কারণে। ছেলের যদি আজকে স্কুল থাকতো, আমার কিন্তু আরও আগে ঘুম থেকে উঠে পড়তে হতো। আমার ইচ্ছে ছিল আজকে সকাল সকালই ঘুম থেকে ওঠা, কিন্তু কি বলতো, আজকে সকালে বাসি বিছানার থেকেই আমার শরীরটা না খুবই ক্লান্ত লাগছিল, আর গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিল, বিশেষ করে কোমরটা এত যন্ত্রণা করছিল, আমি যেন হাত পায়ে নাড়াতে পারছিলাম না। তো সেই কারণেই না একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো তারপরে যখন 7:30 বেজে গেল, তখন ভাবলাম না, আর শুয়ে থাকলে হবে না, যত শুয়ে থাকবো আমারই লস, কারণ আমারই কাজ করতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর আমার কাজ করতে বেলা হয়ে গেলে না একদম ভালো লাগে না, মনে হয় যেন সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেলেই মনের মধ্যে শান্তি লাগে। উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর স্নান করে একটু চুল আঁচড়ালাম, সিঁদুর পরলাম, মুখে ক্রিম মাখলাম। তারপরে চলে এসেছি ওপরে ব্যালকনিতে জামা কাপড় নাড়তে। এই কয়দিন তো রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে, আর সারাটা দিন কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার করে থাকছে, মাঝে মাঝে একটু রোদ বেরাচ্ছে, আবার মেঘলা করে আসছে। এখনও বাইরে দেখতেই পাচ্ছ একদম মেঘলা ওয়েদার। এই কারণে না জামা কাপড়গুলো একদমই শোকাতে চাইছে না, অর্ধেক অর্ধেক শোকাচ্ছে। এই 2 দিন ধরে জামা কাপড় শোকাতে হচ্ছে। তো সেই কারণে চারিদিকে না জামা কাপড় মেলা, সত্যি কথা বলতে জামা কাপড় নাড়ানো আর জায়গা নেই। তো সেই কারণে মাঠে দড়ি টাঙানো রয়েছে, সেখানেও কিছু জামা কাপড় মেলে দিতে হচ্ছে। তো যাই হোক, ওপরে বারান্দায় জামা কাপড় মেলে আমি ঠাকুরের বাসন কোসন নিয়ে চলে আসলাম নিচে। আর আমাদের এই গেটের সামনে যেই কলটা রয়েছে, এই কলটা না মেন ওই ঠাকুরের বাসন কোসন মাজার জন্যই ব্যবহার করা হয়। আর ঠাকুরের বাসন কোসন মাজার জন্য আলাদা একটা কলপর থাকা খুবই প্রয়োজন, যেখানে এঁঠো কাটা ফেলা হয় না, সেখানে ঠাকুরের বাসন মাজলে খুবই সুবিধা হয়। তো যাই হোক, দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে নিচ্ছি, আরও একবার বাসনগুলো ধোবো। তারপরে গাছে ফুল ফুটে রয়েছে, সেই ফুলগুলোও তুলতে হবে। আর আজকে আমি যেই নাইটিটা পরেছি, এটা কিন্তু একদমই নতুন নাইটি। এটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, 2টো নাইটি নিয়েছিলাম, একটা এই গোলাপি কালার আর একটা নীল কালার, দুটোই বাটি প্রিন্টের ছাপার। আমার কেন জানি না বাটি প্রিন্টের ছাপার যে কোনো জিনিসের প্রতি না আমার খুবই দুর্বলতা, আমার খুব ভালো লাগে। আমার বাটি প্রিন্টের ছাপার শাড়ি কেনার খুবই ইচ্ছা আছে। নাইটিও আমি পরেছি অনেক কটা, কিন্তু আমার বাটি প্রিন্টের ছাপার শাড়ি একটাও নেই। আমার শাশুড়ি মায়ের রয়েছে, তো শাশুড়ি মায়ের শাড়ি আমি পরেছি 1-2 বার, কিন্তু আমার খুব ইচ্ছা বাটি প্রিন্টের মধ্যে এখন যে সফট শাড়িগুলো বেরিয়েছে না, ওই শাড়িগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছা। দেখা যাক কবে কিনতে পারি। তো যাই হোক, ঠাকুরের বাসন মাজা তো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ফুল তুলে নিলাম। সবার প্রথমে সাদা ফুল তুলে তারপরে এখন এই যে সাদা অপরাজিতা ফুলগুলো তুলে নিচ্ছি। অপরাজিতার যে নীল কালারটা আছে, যেটাকে বলে নীলকণ্ঠ ফুল, ওই নীলকণ্ঠ ফুলও আমাদের গাছটা শুকিয়ে গেছিলো, তারপরে আর নীলকণ্ঠ ওই চারাটা লাগানো হয়নি। আমার কাছে যদিও নীলকণ্ঠ ফুলের বীজ রয়েছে, একদিন সময় পেলে বীজগুলো না একটু মাটিতে ছড়িয়ে দিতে হবে, কারণ শিব ঠাকুরকে ওই নীলকণ্ঠ ফুল দিলে বেশ ভালো লাগে, আর শিব ঠাকুরের পছন্দ নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল। তো সেই কারণে ভাবছি একটা নীলকণ্ঠ ফুল গাছও লাগাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের জবা ফুল গাছটায় কতগুলো ফুল ফুটেছে। আজকে তো 3টে ফুল ফুটেছিল। তোমরা হয়তো ভাবছো যে 3টে ফুল ফুটেছে তাই কেমন করছে, কিন্তু আমার কাছে এই 3টে ফুলই অনেক। আমার এই গাছটা খুবই শখের গাছ বলতে পারো, আমি আমার বাবার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম। আমার হাজব্যান্ড লাগিয়েছিল। যেদিন এই গাছটায় ভর্তি করে ফুল ফুটবে, সেদিন যে আমি কি খুশি হব সে কি বলবো। যাই হোক, আজকে এই 3টে ফুল পেয়ে আমি যে কতটা খুশি হয়ে গেছিলাম সে একমাত্র আমিই জানি। আমার শাশুড়ি মা বলছিলেন আমি যখন বাড়ি ছিলাম না, তখন নাকি 5টা-6টা করেও ফুল ফুটেছে গাছে। তো এই তো আমি কিন্তু গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এখন কিন্তু আরতি করে নিচ্ছি। আর আজকে পুজো দিতে গিয়ে দেখলাম ঠাকুরের ধূপকাঠিটা না শেষ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে একটু ধুনো ধরাই, তার উপর
ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে না, ধুনোর ধোঁয়া একদিকে উঠছে। তো আমার না ঠাকুর ঘরে এরকম ধুনোর ধোঁয়া, তারপর ধূপকাঠির ধোঁয়া, এগুলো দেখলে খুব ভালো লাগে। একটা ঠাকুর ঘর বা মন্দির ফিল মনে হয়, আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু ধুনো ধরিয়েছি তাই ভাবলাম সারা বাড়িতে ধুনোটা দেখিয়ে নিই। আর সারা বাড়িতে দেখাতে দেখাতে দেখো ধুনোটা অর্ধেক মানে ধোঁয়াটা আস্তে আস্তে কমে আসছিল। তো যেহেতু উপর থেকে নিচ আসতে হয় না, তো সেই কারণে অতক্ষণ পর্যন্ত ধোঁয়া থাকে না। তো দেখো পুরো গেটের সামনে আস্তে আস্তে ধোঁয়াটা একদমই কমে আসছে। তোমরা তো ক্যামেরায় বুঝতেই পারছো না, কিন্তু ধোঁয়াটা একদম নিভে যায়নি, একদম আস্তে আস্তে বেরাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বাইরে কেমন মেঘলা ওয়েদার করে রয়েছে। আমি কিন্তু ঠাকুরের ওইদিকের সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের বাসন কোসন মেজে তারপরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। দিন পুজো দেওয়ার পর আমি কিন্তু ঠাকুরের বাসন কোসন একেবারে মেজে ধুয়ে রাখি। তার কারণ ঠাকুরের বাসন না ওইভাবে যদি রেখে দেওয়া হয়, তো যেহেতু পিতলের বাসন, তো সেই কারণে না কেমন একটা দাগ দাগ হয়ে যায় জলের। তো সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে রাখলে আর সেই দাগটা হয় না। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্নাঘর থেকে সমস্ত এঁটো বাসন কোসন আমি নিয়ে কলের কাছে রেখে আসলাম। আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই, যারা আমরা ভিডিও দেখো, আমার শাশুড়িমা সকালবেলা উঠে রান্নাটা করে রেখে যান, আর আমি পরে পুজো টুজো দিয়ে এসে তারপরে রান্নাঘর পরিষ্কার করি। গ্যাসের ঝিকগুলোও দেখলাম ভালোই নোংরা হয়েছে, তাই গ্যাসের ঝিকগুলো খুলে নিলাম মাজার জন্য। এরপর এখন আমি রান্নাঘরের কাউন্টারটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু ছেলে বাড়িই ছিল, তাই সকাল থেকে না ও এদিক ওদিক করে খেলেই বেড়াচ্ছিল। আর এদিকে দেখো আমি গেছিলাম দোকানে, তো দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে এসে ছেলের জন্য এক প্যাকেট হরলিক্স বিস্কুট আর তেজপাতা, এখানে রয়েছে 2টো ডিম আর 2টো কলা, আর এখানে রয়েছে হলুদ, জিরে আর সর্ষের তেল। এগুলো দোকান থেকে আনিনি, এগুলো নিয়েছি মশলাওয়ালার কাছ থেকে। আমাদের বাড়িতে রোজ শুক্রবার দিন করে একজন মশলাওয়ালা আসে, তো ওনার কাছ থেকেই তেল, হলুদ, জিরে মানে যাবতীয় যেসব মশলা ওনার কাছ থেকেই নেওয়া হয়। তো যাই হোক, দুপুরবেলা তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বিকেলবেলা ওকে নিয়ে পড়াতে গেছিলাম। ও পড়তে থেকে বাড়ি আসলো একটু আগেই, ওর পাপাই ওকে গিয়ে নিয়ে এসেছে। আর ওকে পড়তে দিয়ে বাড়ি এনে আমার হাজব্যান্ড এখন করছে একটু চাউমিন। আমাকেই বলছিল করতে, কিন্তু আমি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম, পুজো দিচ্ছিলাম, তাই আমি বললাম আমি তো সন্ধ্যা দেবো, তুমি তাহলে একটুখানি বানাতে লাগো। তাই দেখো ও নিজেই এসে বানাতে শুরু করে দিয়েছিল। ওদিকে চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছে, তারপরে কিন্তু আলু কিছু ভেজে নিচ্ছিল। পরে চাউমিনটা না পুরোপুরি দেখাতে আমি তোমাদের ভুলে গেছি। মাঝে মাঝে আমার কি হয় জানি না, মাঝে মাঝে আমি ব্লগ করতেই ভুলে যাই। যখন চাউমিনটা খাওয়া হয়ে গেছে তখন আমার মনে পড়েছে চাউমিনের তো ব্লগই মানে পুরোপুরি মানে ফাইনাল লুকটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি যদিও না চাউমিন খাইনি, আজকে সন্ধ্যার থেকে আমার যে কী শরীর খারাপ লাগছিল সে শুধুমাত্র আমিই জানি। তো পরিমাণ মাথা যন্ত্রণা করছিল যে কি বলবো, মাথা যন্ত্রণার ঠেলায় মানে বমি চলে আসছিল, কিছু খেতে ইচ্ছা করছিল না। সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড চাউমিন বানিয়েছিল, কিন্তু আমি 2 চামচ খেয়েছি, আর খেতে পারিনি। আর রাত্রেবেলাও আমার মনে হচ্ছে আমি কিছু খেতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছ আমি এই কাজগুলো করছি শুধুমাত্র আমার মনের জোরে। এই জামা কাপড়গুলো আজকে যদি ভাঁজ না করি একদমই হবে না। 2 দিনের জামা কাপড়, আর অনেকগুলো জামা কাপড় হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জামা কাপড় এইভাবে দলা করে রাখলে না জামা কাপড় একদম কুঁচকে যায়। তার মধ্যে এখানে আমার কিছু নতুন চুড়িদার আছে, ওই চুড়িদারগুলো কুঁচকে গেলে একদমই বাজে লাগবে দেখতে। তো সেই কারণে কষ্ট হলেও আমি জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ভাঁজ করে রেখেছি। এখন আমি এগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো। আমি ওদিকে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর ওদিকে ছেলেকে লিখতে দিয়েছিলাম, ও ওদিকে লিখছিল। তো তারপরে দেখো শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছেন এখন মাংস। তো মাংসটা এখন আমার রান্না করতে হবে, তো সেই কারণে আর কি আমি মাংসর জন্য সমস্ত মশলা রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুচিয়ে নিচ্ছিলাম।
আর আজকে আমার শরীরটা না এত পরিমাণ খারাপ লাগছিল, অনেক দিন পরে আমার শরীর এতটা খারাপ লাগলো। তো আমার শরীর যতই খারাপ না লাগুক না কেন, আমি না সত্যি কথা বলতে কাউকে বলি না। মাংস রান্না করছিলাম, এদিকে আমার চোখ একদম বন্ধ হয়ে আসছিল আর মনে হচ্ছিলাম যেন এক্ষুনি পড়ে যাব মাথা ঘুরে। তাও মনে জোরে আমি সমস্তটা রান্না করেছি। তো এই তো এখন আদা আর রসুনটা বেছে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি। তো দিকে আলু কেটে ভালো করে ধুয়ে আমি কিন্তু নুন হলুদ দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা ভাজা বসিয়ে আমি ওদিকে বেটে নিয়েছিলাম আদা আর জিরে। আর আজকে না আমাদের কাঁচা লঙ্কাটা একদমই শেষ হয়ে গেছিলো, তো শ্বশুরমশাইকে আনতে বলা হয়েছিল কিন্তু উনি ভুলে গেছিলেন। তো সেই কারণে আজকে সমস্ত রান্নাটা মাংস রান্নাটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করা হবে। আমাদের পুরোপুরি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, একটু কালারের জন্য দেওয়া হয়, আর বাদবাকিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা হয়। কিন্তু আজকে কি করব, লঙ্কা ছিল না বলে সমস্ত মাংসটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করেছিলাম। এদিকে কিন্তু আমি আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কিন্তু বেটে দিইনি, ভেজেই দিয়েছি। তারপরে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে আর বাদবাকি যা মশলা দেয় আর কি মাংসতে নর্মালি, তোমরা সবাই জানো মাংস রান্না, সেই সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিলাম মাংস। আর আজকের মাংসের পিসগুলো অনেকটাই বড় বড় ছিল, তাই না আমি আবার একটু ছোট ছোট করে কেটেও নিয়েছি। কারণ বেশি বড় মাংসের পিস হলে না তার মধ্যে ঝাল নুন ভালোভাবে ঢোকে না, আর খেতেও অতটা টেস্ট লাগে না। তো সেই কারণে আমি একটু নিজের মতো করে নর্মাল করে কেটে নিয়েছি মাংসগুলো। তারপরে কিন্তু এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো নুন হলুদ সমস্তটা দিয়ে দিয়েছি, আর মিট মশলাও দিয়েছি। এখন মাংস কষানোর সময় ভাবলাম যে আলুগুলো দিয়ে দিই, তাহলে আলুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে দিয়ে কষাবো ঢেকে ঢেকে, তাহলে কষানোটা ভালো হবে। আর আমাদের বাড়িতে না সবাই মাংস বেশি ঝোল পছন্দ করে না, একটু মাখা মাখা হবে ওটাই পছন্দ করে। এই মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো, এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে বেশি ঝোলও হয় না আবার বেশি গামাখা হলেও হবে না, কারণ একটু ঝোল না হলে আবার ভালো লাগে না একদম খড়খড়ে হলে। তো সেই কারণে দেখো আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা না একটু ছোট হয়ে গেছিলো, কড়াই মাংস দেওয়ার পর নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো, ভাবলাম যে বড় কড়াইয়ে দিলে ভালো হতো, কিন্তু আবার একটা কড়াই এটু করবো, তো সেই কারণে এই কড়াইটাতেই কোনো রকমে ম্যানেজ করে নিয়েছি। আর এই দেখো মাংসের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়ে আমি খানিকক্ষণ শুয়েছিলাম। আর এদিকে দেখো মাংসটা একদম টকবক করে ফুটে উঠেছে। এখন কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে। তো বন্ধুরা উপর থেকে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে আসলাম, আর নিচে এসে দেখো বিছানা করে নিয়েছি, মশারিও টাঙিয়ে নিয়েছি। আর এখন শোবো, যদিও এখন আমি খাইনি, খেয়ে দিয়ে তারপরে শোবো আর ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।